হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কনক শ্রাবণ। আমি বায়েজিদ হাসান আছি আজকে তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ভর্তি প্রস্তুতির A to Z ডিটেলস নিয়ে। আচ্ছা, দেখতে দেখতে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, তো অনেকটা লং একটা জার্নি তোমাদের সাথে আমার ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ অনেকগুলো ক্লাস তোমরা করছো। বাট এই মুহূর্তে ভাইয়া তোমাদের পাশে আমি আছি। এই মুহূর্তে একটা কমন প্রশ্ন তোমাদের, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন কীভাবে নিব, কোন বই পড়বো, কীভাবে পড়বো, কতটুকু পড়বো, আর সব তো বাদ দিলাম, আমাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা আছে কি না এটাকে সবার আগে আমার জানা প্রয়োজন। তো এইগুলো নিয়ে আজকে আমরা A to Z কথা বলবো, আর আমার সাথে বাজিত তো আসোই তুমি। ঠিক আছে, অনেক প্রশ্ন আসলে ওরা আসলে একটা প্রস্তুতি নেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই প্রস্তুতি শুরু করে, আসলে তারা রোড ম্যাপটা বুঝতে পারে না, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে নিজেকে গুছানো উচিত, কোন কোন বিষয়গুলো পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এই জিনিসগুলো না জানার কারণে অনেকে আসলে ভাই পিছিয়ে যায়। এক্স্যাক্টলি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে মানে তুমি ধরো এখান থেকে কই যাবা, ধরো এখান থেকে তুমি মনে করো উত্তর দিকে যাবা, তোমার যাওয়া প্রয়োজন, কিন্তু তুমি হাঁটা শুরু করছো কই বলো তো, দক্ষিণে, তাহলে কখনোই তুমি কিন্তু কি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা না। হ্যাঁ, অনেকে লজিক দাঁড় করে, ভাইয়া পৃথিবী তো গোল, আমি ঘুরতে ঘুরতে আবার চলে আসবো। ভাই, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তোমার লাইফে একবারই হবে, ঠিক আছে? আরও মজার বিষয়, এইবার কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার অপশন থাকতেছে না। ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি না, অন্য ইউনিভার্সিটিগুলোতেও সেকেন্ড টাইম দেওয়া যাবে না, দেওয়া যাবে, কারণ কিন্তু নেক্সট ইয়ার থেকে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা কিন্তু ইতিহাসের লাস্ট ব্যাচ যারা কি শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ আর কি, ঠিক আছে? এই সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। আমি আগেই বলছি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এটা খুব বেশি কিন্তু জানা তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমার যে প্রশ্নগুলো ছিল ভাইয়া, তুমি করা শুরু করো আমাকে। আসলে ভাই, একজন ভর্তি পরীক্ষার প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে তার এসএসসি এবং এইচএসসির যে জিপিএ থাকে, সেই জিপিএ নিয়ে সে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে বা কোন বিশ্ববিদ্যালয়ের কতটুকু যোগ্যতা থাকে বা কতটুকু যোগ্যতা লাগে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য, আমরা আগে তাকে এই জিনিসগুলো জানাই। যেহেতু আজকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে কথা বলতেছি, তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হয় এবং কতটুকু জিপিএর গুরুত্ব, এই জিনিসটা নিয়ে আমরা আগে তাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন, এটা সবার আগে জানা প্রয়োজন। যদিও এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম যোগ্যতা, তো এটা মিক্স করা যাবে না। তো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলা শুরু করছি, এটা নিয়ে আমি কথা বলা শুরু করি। শোনো, প্রথমে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে খেয়াল করো, এসএসসি আর হচ্ছে কি বলতো আমাদের এইচএসসি, এই দুটা মিলে আমার পয়েন্ট লাগবে হচ্ছে 8 পয়েন্ট লাগবে। যদি আমার 8 পয়েন্ট থাকে তাহলে আমি কি করতে পারবো বলো তো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে আমি পারবো। এইখানে একটা কমন প্রশ্ন, ভাইয়া কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা হচ্ছে নর্মালি হয়। তবে কেউ যদি মনে করো ম্যাথ দাগাবা না বা বায়োলজি দাগাবা না, এটার পরিবর্তে বাংলা অথবা, হ্যাঁ মানে তোমার যেটা অপশনাল থাকবে ওইটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ তুমি দেখাইতে পারবা, ঠিক আছে? ওকে, তবে হ্যাঁ, ধরো তোমার ম্যাথ তোমার মেন সাবজেক্ট, তাহলে ম্যাথ তুমি কিন্তু বাদ দিতে পারবা না। বায়োলজি তোমার মেন অপশনাল সাবজেক্টটার পরিবর্তে স্কিপ করে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট দেখাতে পারবা, ঠিক আছে? এই আমাদের ঢাকা ইউনিভার্সিটির কি বলতো মিনিমাম যোগ্যতা আর কি। আচ্ছা, এরপরে চলে আসি আমি কম্পিটিশনে চলে আসি, এটা নিয়ে কি আর বলবো, অনেক সেনসিটিভ একটা জায়গা ভাইয়া, কারণ এখানে অনেক কম্পিটিশন হয়। সো এই ব্যাপারটা ওদেরকে একটু বোঝানো, আসলে কেমন কম্পিটিশন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ভর্তি পরীক্ষায়। এটা কিন্তু সবগুলো ইউনিট মিলে ভাইবো না তুমি আবার, ঠিক আছে? শুধুমাত্র সায়েন্সেই পরীক্ষা দিচ্ছে, আমি গুণী ভাই, একক দশক মানে 1 2 3 4 5, অর্থাৎ 1,20,488 জনটা গত বছরের কথা বলতেছি আমি, স্টুডেন্ট পরীক্ষা দিছে। এখানে সিট হচ্ছে মাত্র 1820টা, তাহলে বাজিত একটা সিটের বিপরীতে কতজন পরীক্ষা দিচ্ছে? 66 জন, ঠিক আছে? তার মানে 66 থেকে 67 জন স্টুডেন্ট কি বলতো 66.67 এমন ভ্যালু আসবে। হ্যাঁ, অর্থাৎ বুঝতে পারতেছো এই জায়গায় কম্পিটিশনটা কত বেশি, কারণ আর কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার এক সিটের বিপরীতে এতগুলা মানুষ কম্পিটিশন করে না। সো এই জায়গায় কম্পিটিশনটা অনেক বেশি। এই জায়গার ব্যাপারটা খাঁটি বাংলা হচ্ছে, তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটু বসতে চাও, কোনো একটা ডিপার্টমেন্টে যা তুমি একটু বসবা, এই বসার জন্য তোমার 66 জনকে ভাগাইয়া তোমার কি বলতো ধাক্কায়া ফেলা তোমার বসতে হবে। এটা ভয় দেওয়ার জন্য না, যেটা বাস্তবতা। আর এই যে নাম্বারগুলো আনছি, আমার তোমার ভয় দেখানোর জন্য আন্দাগুন্দি বসায় দিই নেই, তুমি গুগলে সার্চ করো, আমরা গুগল থেকে নিছি। এটা আশার বাণী হচ্ছে ভাই, এই জায়গায় কম্পিটিশন যত বেশি, এই জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে সহজ, এটা নিয়ে কথাবার্তা আমরা বলবো, পরের স্লাইডে আমাদের আছে। এখানে হয় কি, আমি তো নর্মালি বলি, ইঞ্জিনিয়ারিং যারা আছে, মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়,
আবার যারা তোমার কি নেয় মেডিকেল প্রিপারেশন যারা নেয় আর কি, এরা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একটা অপশন হিসাবে রেখে দেয়। হ্যাঁ, আমার শুধু ভার্সিটি কজ যারা তারাও তো, আর যারা ভার্সিটি প্রিপারেশন নিছে ওরাও কিন্তু এখানে আসে। সুতরাং সবাই মিলে কিন্তু একটা খুব একটা গ্যাঞ্জামের জায়গা এখানে। তবে ওই যে গ্যাঞ্জাম বলা যাবে না, এখানে একটু বুঝা পড়তে পারলে কিন্তু চান্স পাওয়ার কিন্তু সহজ। তো নেক্সট স্লাইডে চলে আসি আমরা। কি বলে, লাগে না লাগে না? কোচিং করা লাগে আবার লাগে না, দুইটা ব্যাপারই আছে ভাই। একটু ক্লিয়ার করেন ওদেরকে যে আসলে কোচিংয়ের গুরুত্ব কতটুকু এবং কোচিং ছাড়া পড়াশোনার গুরুত্ব কতটুকু। দুইটাই জিনিস তোমার কাছে আছে, হাতে অপশন আছে। কোচিং করেও তুমি প্রিপারেশন নিতে পারো, কোচিং ছাড়াও তুমি প্রিপারেশন নিতে পারবা। সো ভাই একটু বলেন যে আসলে আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু তোমাকে ডিটেলস বলি। এইখানের বিষয়টা ওরকম না, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে তোমার লাইফে অ্যাডমিশন টেস্টটা মূলত একবারই আসবে, তাই না? এই সময়টা আসলে কোচিং না করলেও হয়, অনেস্টলি ভাই, কোচিং না করলেও হয়, কোনো প্রবলেম নাই। তুমি বাসায় বইসা বই টই কিনা, যদি মেন বই টেক্সট বুক বা আদার্স যে মানে সহযোগিতা সহকারী যে বইগুলো আছে কিনা পড়লেও হয়, কিন্তু অ্যাডমিশন তোমার লাইফে কিন্তু একটা। এখন তুমি একা একা তো মোটিভেট হতে পারবা না, তুমি একা একা তুমি গাইডলাইন পাবা না কোন টপিক কতটুকু পড়তে হবে, কোনটা জোর দিয়ে পড়তে হবে, কত দ্রুত পড়তে হবে, শর্টকাট টেকনিকগুলা। তুমি মানে ইন্টারে পড়ে আসছো কি, একটা ম্যাথ করছো, কণিকের একটা ম্যাথ করছো 10 মিনিটে, স্থিতিবিদ্যার ম্যাথ করছো 15 মিনিটে, ওই 15 মিনিটের ম্যাথ যে শর্টকাট, হ্যাঁ অ্যাডমিশন টেস্টে 15 সেকেন্ডে কনভার্ট করা যায়, এগুলো তুমি একা পারবা না ভাই। তোমার কাছে মনে হয় আমি কেতাব স্যারের বইয়ের সব ম্যাথ পারি, আমি তপন স্যারের বইয়ের সব ম্যাথ পারি, ওই ম্যাথ অমনে করলে তুমি চান্স যে পাবা না, বুঝবা না। ওই 15 মিনিটের ম্যাথ 15 সেকেন্ডে কনভার্ট করতে হবে, ওই 10 লাইনের ম্যাথ তোমার 1 লাইনে কনভার্ট করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমার শিখতে হবে কোচিং থেকে, সেটা অফলাইনও হইতে পারে, সেটা অনলাইনও হইতে পারে, ঠিক আছে? হচ্ছে ভাই একজন মেন্টর বা একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থাকলে তার প্রিপারেশনটা একদম স্মুথ হবে, স্মুথ হবে। হ্যাঁ, স্মুথ প্রিপারেশনের জন্য আসলে তার হ্যাঁ কোচিং এ যাওয়া লাগবে এরকম না। তোমার ভাই থাকতে পারে, তোমার বড় ভাই থাকতে পারে, কলেজের বড় ভাই থাকতে পারে, মানে মূল কথা হচ্ছে তুমি একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থাকো, যার মাধ্যমে তুমি তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা এবং তার কাছ থেকে তুমি শর্টকাট ওয়েগুলো জানবা, বিভিন্ন ধরনের যেই ট্রিক্স থাকে এই জিনিসগুলো জানতে পারবে এবং তুমি যেন মোটিভেশনটা হারায় না ফেলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য বা একটা মোটিভেশন সব থেকে বড় জিনিস, যে তোমার এই জায়গায় যাইতে হবে, তোমার যে ভিতরে যে ইচ্ছাটা আছে এই ইচ্ছা শক্তিটা যেন, তোমার আগ্রহ যেন প্রতিদিন বাড়ে, এটা যেন কোনোভাবে মরে না যায়। আগ্রহটা বাড়ানোর জন্য তোমার একজন ইনস্ট্রাক্টর বা মেন্টরের দরকার। সো সেটা তুমি কোচিং থেকে নিতে পারো, তোমার এলাকার বড় ভাই ব্রাদারের কাছ থেকে নিতে পারো, কলেজের বড় ভাই বোনদের কাছ থেকে নিতে পারো, যেখান থেকে পাবো তুমি সেখান থেকে নিতে পারো। মেন কথা হচ্ছে ভাই পড়াশোনাটা তোমার নিজেরই করতে হবে, পড়াশোনাটা। এই বিষয়ে ও যেটা বললো এটার সাথে আমি পুরোপুরি একমত আর কি। মানে ও যে কথাটা ভালো লাগছে, যেমন ঘরে বড় ভাই থাকতে পারে, ভাই আমার 2টা বড় ভাই 2জন ঢাবিয়ান বা জবিয়ান বা রাবিয়ান, তাহলে তোমার জন্য কিন্তু কোচিং আর লাগে না, যদি সে তোমায় গাইড করতে পারে আর কি। এর পরের প্রশ্ন যে কোন বই পড়বো, এই বিষয়টা খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। এই বিষয়ে আমি সিরিয়াস হয়ে কিছু কথা বলবো। প্রথম কথাটা কি, আমাদের একটা কানা খোরা ল্যাংড়া বোয়া বক্কর পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির আন্টি আঙ্কেল খালা খালু ফুফু ফুফাদেরই আছে আর কি, মনের সুখে আন্তাজেরটা কথা বলে ফেলে কি, তুই ভালো করে মেন বইটা পড়, তুই ভালো করে টেক্সট বইটা পড়। আরে ভাই, টেক্সট বই থেকে তো আর ওইভাবে করে হুবহু প্রশ্ন আসে না, তোমার তো বুঝতে হবে টেক্সট বইয়ের কোন অংশটা পড়বো, কোন অংশটা ফালাই দিব আর কি। টেক্সট বই কিছু মনে করো ঢালাওভাবে পড়ার সময়ও নাই, আর সময় থাকলেও এটা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ মানি না, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি। কারণ সব টপিক তোমার কিন্তু লাগবে না। কেন্দ্রমুখী বল, তো কেন্দ্রমুখী বলের খালি বইয়ে লেখা 3 পৃষ্ঠা লেখা আছে, ওটা রিডিং পড়লে আমার তো এখন লাভ নাই ভাই। ওই 3 পৃষ্ঠা থেকে 3 লাইন পড়তে হবে, ওই 3টা লাইন কোন 3টা লাইন, এটাই হচ্ছে অ্যাডমিশন। ইট ইজ কল্ড অ্যাডমিশন ভাই, মনে রাখবা। আমি সকল টিচারকে সবাইকে আমি সম্মান জানাচ্ছি, একাডেমিক অনেকেই পড়াইতে পারে, অ্যাডমিশন পড়ানো একটা আর্ট, অ্যাডমিশন পড়ানো একটা আর্ট ভাইয়া। আমি কিন্তু কাউকে ছোটো করতেছি না, বড় করতেছি না, আমি যেটা বাস্তবতা। কেন্দ্রমুখী বল পুরা লেখা আছে, কোনিক অধ্যায়। অধিকাংশ স্টুডেন্ট ভাই পিছিয়ে পড়ে একটা ব্যাপারের কারণে, যে আসলে কোন জিনিসটা তার পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। সে দেখা গেছে তোমার কি হয়, সে যেটা তার লাগতেছে না ওটার পিছনে এত সময় নষ্ট করে ফেলছে আর কি, যে আর লাগবে ওটাই সে পড়ে নাই, ওটাই লাগে নাই। স্থিতিবিদ্যা নিয়ে এমন কোনো স্টুডেন্ট মনে হয় নাই যে স্থিতিবিদ্যা ভয় না পায়। ম্যাথের বা সমতলে বস্তুমানের গতি, যোগজীকরণ, এই চ্যাপ্টারগুলো যোগজীকরণ, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুমানের গতিবেগ, এই 3টা অধ্যায় কিন্তু খুব শর্টকাট ট্রিক্স ফলো করে অনেক বড় বড় ম্যাথ সলভ করা যায়। তুমি যেটা কিতাব স্যার অসীম কুমার শাহ স্যারের বইয়ের যে বড় বড় ম্যাথ 1.5 পৃষ্ঠা পড়ছো, ওই ম্যাথ কিন্তু 2 লাইনে করে ফেলা যায়, তুমি জানতেছো না। হ্যাঁ, সহজে করা যায়, অনেক অনেক আছে, অনেক আছে, অনেক আছে। এখন এটা যদি হচ্ছে তুমি মেইন বইটা করতে গিয়া এই যে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ম্যাথ করছো, এমনি সময় নষ্ট করে করো, তাইলে ভাই তুমি আর চান্স পাবে না। কারণ তোমার ওই
যে লিমিটেড টাইমটা দিবে তোমাকে, ওই লিমিটেড টাইমের ভিতরে তোমাকে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এক্স্যাক্টলি এই জায়গাটা তোমার সিলেক্টেড টপিকগুলো পড়তে হবে, এটার জন্য হচ্ছে তোমার মেইন বই পুরোটা পড়া যাবেই না। আরেকটা মজার বিষয়, লাস্ট 2 থেকে 3 বছরের কথা যদি একটু আমি বলি, এখন কিন্তু ঢাবি কিন্তু বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন করতেছে, এবং তুমি মনে করো না, এবং আমি খুব প্রশ্ন অ্যানালাইসিস করি, আমি খুব বেশি প্রশ্ন অ্যানালাইসিস করি, এবং অ্যানালাইসিস করে আমি জিনিসগুলো দেখছি, সেই জিনিসগুলো হচ্ছে খেয়াল করো যে বেশ কিছু বিদেশি বইয়ের ম্যাথ দাড়ি কমা সহ মানসহ উঠে দিচ্ছে, মানটা চেঞ্জ কিছু আমি দেখছি কিন্তু, ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এটা নিয়ে ভিডিও আমি বানাবো, ঠিক আছে। আমার যে কোর্স আসতেছে, এই কোর্সের কোনো টেইলর হবে না, এই কোর্সের বুয়েট, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে কোনো আমি শ্যুট করবো না, আমি বোর্ডে দাঁড়ায় খালি কিছু ম্যাথ দেখাবো ঢাকা ভার্সিটি এত সালের প্রশ্ন, ওইটা অমুক বিদেশি রাইটারের বই থেকে দাড়ি কমা মানসহ উঠে দিছে। এর ইভেন গত বছরের প্রশ্ন, তুমি যে কঠিন সবাই বলছে ফিজিক্স প্রশ্ন, ওই প্রশ্ন কোত্থেকে আসছে এটা আমি ডিরেক্টলি দেখা দিব, অধিকাংশ এই বই থেকে উঠে দিই, দেখছো বিদেশি বইগুলো থেকে আর কি। তো ভাইয়া ঠিক আছে, এইগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো, এইগুলো বলে আর কি আমি টাইম নষ্ট করবো না। বাট মল অফ দ্য স্টোরি, এটা কিন্তু অ্যাডমিশন, এখানে শুধুমাত্র কিতাব স্যার বা তপন স্যার বা ইসাক স্যার পড়লে আমাদের কাজ হবে না, কিছু বিদেশি বই টেকনিক্যালি ফলো করতে হবে। এই মোটাটা বিদেশি বই ফোটা পড়বো আমি, ভাই বইয়ের নামটা অনেকেই কমেন্ট করবা, ভাই বইয়ের নামটা মানে বলেন, আমি তোমার বলবো না, কেন বলবো না, এই কারণে আমি তোমার বললে তুমি হয়তো আলিবাবা বালিবাবা যেখান থেকেই হোক আর কি, দারাজ হোক বা যাই হোক, ওটাতে বই নিয়ে আসবা, আইনা পড়া শুরু করবা, ওইটা যদি আবার পড়া শুরু করো তুমি হচ্ছে একেবারে মহাসাগরে হারায় যাবা। ভাই তুমি তো টিচার না, পুরোটা পড়া দরকার নাই তোমার কারণ তুমি যে টিচার না, তুমি বুঝবা না যে কোনটা কোনখান থেকে কীভাবে আসছে। আমি টিচার, আমি বুঝবো এই টপিকে সেই টপিকের মিল আছে, এটা আসার মতো আমার ক্লাসে এটা আমি পড়াবো, ঠিক আছে। ওকে, তাহলে চলে আসি আমরা, এখানে চলে গেল আমাদের। এরপরে আরেকটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে আগের স্লাইডটাতে আমরা একটু বলি, প্রশ্ন ব্যাংক যেটা মানে আমরা তাদেরকে দেই বা তারা নিজেরও বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়ে, তো প্রশ্ন ব্যাংক পড়ার গুরুত্বটা বই পড়ার সাথেই তো পড়তেছে, তো এটা কিরকম কত এটা আছে, প্রশ্ন ব্যাংক না পড়া উচিত, কেন উচিত, অ্যাটলিস্ট তোমার না প্রশ্ন সম্পর্কে আইডিয়া অ্যাটলিস্ট হবে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে অ্যান্সার করতে হয়, কত কম সময়ের মধ্যে অ্যান্সার আমার করতে হবে। এবং তুমি দেখবা 30 থেকে 35% প্রশ্ন ভালো করে যদি প্রশ্ন ব্যাংকটা পড়া যায় কমন কিন্তু পড়ে। তুমি যদি প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস করো, তুমি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবে আসলে, যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, হুবহু প্রশ্ন তো রিপিট হয় না, সেক্ষেত্রে একই টপিক থেকে বারবার প্রশ্ন আসে। তো তুমি যদি 5 বছর বা 10 বছরের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করো, তুমি হচ্ছে প্যাটার্নটা ধরতে পারবা, এই টপিকগুলো থেকে 3 বছর প্রশ্ন আসছে টানা, তার মানে আমার বছরও আসার সম্ভাবনা আছে, এটা ইম্পর্টেন্ট টপিক। তুমি অ্যানালাইসিস যদি করতে পারো, তাহলে তুমি নিজেই সাজেশন পেয়ে যাবে। তোমার প্রশ্ন ব্যাংক পড়া মানে অনেক ওয়ে আছে, ও যে ওয়ার্ডটা বলো খুবই ভাইটাল একটা ওয়ার্ড, যে অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাংক পড়া মানে কি, মানে হচ্ছে অনেক কিছু বুঝা পড়া, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন ব্যাখ্যা করে পড়ছি, এই টপিকের প্রশ্ন আসছে, পরের বছর কোনো প্রশ্ন আসতে পারে, এটা বহুত ধরনের প্রশ্ন আছে, ঠিক আছে। এই ভাবে পড়লে কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে অনেক বেশি কম পড়ে, হ্যাক করা সহজ আর কি। ভাই অনেক কমন একটা প্রশ্ন, তারা তো শর্ট সিলেবাস পড়ে আসতেছে, সেই মনে হয় এইচএসসি 21 বেস থেকে শুরু হয়েছে, এখন 25 পর্যন্ত তারা শর্ট সিলেবাস পড়তেছে। আবার একটা জিনিস দেখে গিয়ে যে আসলে আমরা পড়লাম শর্ট সিলেবাস, কিন্তু প্রশ্ন চলে আসছে ভাই ফুল সিলেবাস থেকে। এখন এই ফুল সিলেবাসের প্রশ্ন আমি কেমনে আনসার করবো পরীক্ষার হলে? তো এই জন্য কি এখন ভাই আমি আবার শর্ট সিলেবাস পড়বো নাকি পুরা ফুল সিলেবাসটা পড়বো? ভাই বলেন তো কি করা উচিত এখন? আমি ভাই শর্টকাট মানুষ, আমি আসলে আজ এরা মানে কথা খুব কম বলি, কাজের মধ্যে আসি ভাই। আমি খেয়াল করলাম যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন যদি আসেও, তো আসুক না, কি হয়েছে, সর্বোচ্চ 2টা, সর্বোচ্চ 3টা, আমি 3টাই ধরলাম, 3টাই আসলো, এবার এই 3টা আমি অ্যান্সার করুম না, কি হয়েছে? এখন আমি ভাই খুবই কম টাইম আছে ভাই, এই টাইমের মধ্যে এত উল্টাপাল্টা টাইম নষ্ট করা যাবে না। আমি 3টা দিলাম না, তো কি হয়েছে? আমার 100 মার্কের পরীক্ষা 3 মার্ক দিলাম না, 3টা না 5টা আইছে, 5 মার্ক দিব না, আমি 95 অ্যান্সার করবো, কি হয়েছে? আমি 95 অ্যান্সার করে আমি 90 পাই, 90 তো লাগে না, তোর লাগবে চান্স পাই 60 লাগবে, 60-62 হইলে মোটামুটি ভালো সাবজেক্টে চান্স পাওয়া যায়, 60-62 মানে সেফ জন পুরোপুরি। তো তোমার তো 5টা ছেড়ে দাও, ওই 5টার জন্য তোমার জীবন দিয়ে তো লাভ নেই, কারণ হচ্ছে কি তুমি ইন্টারে পড়োই নাই, ওইটা তুমি এখন তুমি কি হয়ে পড়ো, দরকার নাই তো, 5 মার্ক যাক, তো কি হইছে? ওইটা পড়তে গিয়ে এখন সে হচ্ছে ভাই আসল জিনিসটা হারায় ফেলতো, আসল জিনিস তুমি হারায় ফেলতেছো। একটা অনেকগুলো চ্যাপ্টার, ম্যাথে কতগুলো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, ফিজিক্সে কতগুলো চ্যাপ্টার বাদ দিছে, কেমিস্ট্রি ভিতর থেকে কতগুলো টপিক বাদ দিছে, বায়োলজি টপিক বাদ দিছে, এই 4টা সাবজেক্টের এই টপিকগুলো তার পড়তে গিয়ে তো সে শর্ট সিলেবাসের অনেক জায়গায় হারায় ফেলবে, অনেক জায়গায় হারা যাবে, ঠিক আছে। এই জায়গায় তোমার কাজটা হচ্ছে মেইনলি শর্ট সিলেবাসটা একেবারে 100% কমপ্লিট করা, যেটা পড়ছো ওইটা পড়ে কুল পাবা না, ঠিক আছে। আচ্ছা আসি
কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, খুবই ভাইটাল প্রশ্ন, সহজে বলে দিই ভাই, ভিডিও বেশি বড় করবো না আমরা। আচ্ছা, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন হয়, মোটামুটি সবাই সেটা পারে। এইচএসসি লেভেলে একটু পড়াশোনা যদি যারা তুমি হ্যাঁ থাকো তাহলে তুমি এই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো পারবা যদি প্রিপারেশন নাও এখন থেকে। হ্যাঁ যদি ঠিক আছে, এইচএসসি তে একটু পড়াশোনা করে থাকো তুমি তাহলে এই স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আসে তুমি ধরতে পারবে এবং ধরতে solve পারবে। করতে পারবে। যেমন কণিক থেকে উৎকেন্দ্রিকতা কি, এটা উৎকেন্দ্রের মান কত, এটা মোটামুটি যারা কণিক পড়ে সবাই এটা পারবে। বৃহৎ অক্ষের মান কত, ক্ষুদ্র অক্ষের মান কত, এই বুরুং চুরুং, লব্ধির মান, স্থিতিবিদ্যায় লব্ধির মান কত, ঠিক আছে। তারপরে একটার প্রশ্ন মনে হয় কয়েক কোটি বার এসে গেছে, ওই পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে মধ্যবর্তী কোণের মান কত, 120। এই ধরনের প্রশ্ন তাও কিন্তু আসে, পরীক্ষা আসে, কিন্তু এমন না আসে না। তো এমন ধরনের দেখবা 20 থেকে 25% প্রশ্ন আমাদের থাকে, হ্যাঁ একদমই না থাকে। এরপরে আসে আর কি মিডিয়াম রেঞ্জের প্রশ্ন। খেলা হচ্ছে মূলত এইখান থেকে শুরু, ঠিক আছে। এই 25% তোমার চান্স পাওয়া না ভাই, তুমি নিজে ওটা বুঝো। খেলা এখান থেকে শুরু, এই জায়গাটা কিন্তু দেখা যায় কি মোটামুটি যারা ভালো প্রিপারেশন যারা নিছে আর কি, তারা কিন্তু এই মিডিয়াম তারা মানে এই পড়ে জায়গা পারে আর থেকে কি। হচ্ছে বেসিকের খেলাটা শুরু হয়। হ্যাঁ যে আসলে ঠিক আছে, তার basic কতটুকু কত ডেপতে কত আছে, deeply পড়াশোনা করে আসছো ইন্টারমিডিয়েট। হ্যাঁ শুধু ডেপ না, কত স্মার্ট। হ্যাঁ তুমি ডেপতে স্থিতিবিদ্যা পড়ছো, স্থিতিবিদ্যা 3 পৃষ্ঠার ম্যাথ তুমি 3 লাইনে শর্টকাট ট্রিক্সে করতে পারো না। যোগজীবনের আংশিক ভগ্নাংশের বড় বড় ম্যাথগুলো তুমি করতে পারো না। যারা মোটামুটি পড়ছার কথা আমার বুঝতেছো, যোগজীবন অধ্যায় কিন্তু কি আছে, আংশিক ভগ্নাংশের ম্যাথ কিন্তু আছে, ওইগুলো প্রায় 1 পৃষ্ঠা ভাঙাইতে হয় আর কি, এটা তোমরা পারো না। তো এই বড় বড় ম্যাথ কিন্তু 2-3 লাইনে শর্টকাট দিয়ে করা যাচ্ছে। যারা জানো না, আমার একটা ইউটিউব চ্যানেলে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া আছে, ম্যাট্রিক্সের শর্টকাট, যোগজীবনের শর্টকাট, অনেক শর্টকাট দেওয়া আছে, দেখে নিও। সব দেওয়া নাই, কিছু কিছু স্যাম্পল দেওয়া আছে, দেখে নিও। ওইগুলো ফলো করলে কিন্তু ভাই হয়ে যায়। অনেকে একটা কথা, ভাইয়া শর্টকাট নাকি মনে থাকে না, ভাই তুমি যদি দুই পৃষ্ঠার ম্যাথ যদি মনে রাখতে না পারো 2 পৃষ্ঠার ম্যাথ মনে রাখতে পারলে ওই শর্টকাট তুমি মনে রাখতে পারবা, ফর্মুলা মনে রাখতে পারলে এটাও তুমি পারবা। কয়টা 20টাই শর্টকাট সব মিলায় 30টাই শর্টকাট, তুমি 200 ফর্মুলা। তো ভাই মজা করে করে শেখা হয়, যার কারণে হ্যাঁ এটাকে আরো সহজ বেশি। থিম আছে না, হ্যাঁ। যে এই রুলের জন্য এটা, তারপরে তো তোমাকে শর্টকাট ট্রিক্সটা হ্যাঁ ওটা তুমি বুঝতে পারবা। থাকবে এমনিতে তোমার মানে হাসির ছলে দুষ্টামির ছলে যেভাবেই শর্টকাটটা দেখ তোমার এটা খুব ইজিলি মনে থাকবে। তুমি অন্তত একটা ম্যাথ করার জন্য তোমাকে 3-4 বার পড়তে হয়, ম্যাথটা করতে হয়, তারপরে তোমার মাথায় গিয়ে ম্যাথের কনসেপ্টটা ঢুকে যায়। বাট শর্টকাটটা তুমি 2-1 বার দেখলে তোমার হ্যাঁ মনে থাকবে। তুমি বেসিক ম্যাথ, তুমি যে ম্যাথ করছো ওই ম্যাথ, তোমার বেসিক ম্যাথ যখন করছো 3-4 বার করার পরে তোমার ব্রেনে সেভ হইছে, একবারই হয়ে গেছে এটা নাকি। তুমি 1-2 বার দেখলে তোমার সেট হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এই মিডিয়াম রেঞ্জের প্রশ্নটা কেমন করে মোটামুটি কত বলো তো, 50%। এবার আছি হচ্ছে স্ট্রং, মানে যারা আর কি মনে করো ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি পড়বে, ট্রিপলি পড়বে, সিএসি পড়বে, জেনেটিক্স পড়বে, এরকম টপ লেভেলের সাবজেক্ট যারা পড়তে চায় তার জন্য এই স্ট্রং জোন আর কি, ঠিক আছে। এখানে একটু বেশি কঠিন প্রশ্নগুলো করা হয় আর কি। এখানে যারা পারবে আর কি, তারা মোটামুটি কি বলতো, তারা মোটামুটি Top 100 এর ভিতরে টপ 100-এর মধ্যে তারা থাকবে আর কি, ঠিক আছে, এই আর কি। তবে এটা আসলে ভাই সবার পারাও দরকার বলে আমি মনে করি না, এই 25% থেকে 5% বাড়লে হইছে। তুমি যদি প্যানিক নাও, পেইন নিয়ে তুমি যদি হচ্ছে প্যানিক অ্যাটাক খাও ডেইলি 10 বার 20 বার, যে এই ম্যাথ তো ভাই করতে পারতেছি না, এটা নিয়ে পড়ে আছি, এটা নিয়ে বসে আছি, তাইলে তুমি হচ্ছে কি যে পিছনে 75% ম্যাথ আছে এটা তুমি ধরতে পারবে না, এই প্রিপারেশনটা তুমি আগাইতে পারবে না। সো তোমার এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে স্ট্রং যে ম্যাথগুলো আছে তোমার এখানে 25%ই পারতে হবে এরকম না, তুমি কিছু ম্যাথ এখান থেকে সলভ করতে 5% বাড়ো, 10% বাড়ো, স্কিপ করো। তোমার একটা বড় গুণাবলী হচ্ছে তুমি কতটুকু স্কিপ করতে পারো, এটাও কিন্তু ভাই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ যে কোনটা আমি শোনো, একবারে 6টা বল থাকে, ওই 6টা বলের মধ্যে 6টাই কিন্তু কি 6 মারা যায় না, হ্যাঁ। কিছু বল কিন্তু ঠেকাইতে হয়, ঠিক আছে, ঠেকাইতে হয়, সিঙ্গেল নিতে হয়, এটা আমাদের বুঝতে হবে। এক্স্যাক্টলি। তো পড়াশোনার রোডম্যাপ কেমন হওয়া উচিত ভাই, ছোট করে একটু বলে দাও ওদের, ঠিক আছে। রোড ম্যাপটা বলতে হচ্ছে তুমি যদি প্রিপারেশনটা আজকে থেকেই শুরু করো, হ্যাঁ, যদি ধরো আজকে হচ্ছে টুডে, তুমি আজকে থেকে প্রিপারেশনটা শুরু করবা এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যেই পরীক্ষাটা হবে সেটা আজকে থেকে তুমি অলমোস্ট 3.5 থেকে 4 মাস সময় পাবা। সো এই 3.5 থেকে 4 মাস যে সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে এর আগে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন হয়, 1 থেকে 1.5 মাস আগে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনটা হয়। সো তোমার টার্গেট থাকবে ঠিক আজকে থেকে যদি তুমি প্রিপারেশনটা শুরু করো, ঠিক 1 থেকে 1.5 মাস আগে, অর্থাৎ এই 3.5 থেকে 4 মাস সময়ের মধ্যে তোমার টার্গেট হচ্ছে এই টাইমের মধ্যে তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন গুছিয়ে ফেলা। অর্থাৎ তুমি এই সময়ের মধ্যে ফুল প্রিপারেশন নেবা। ফুল প্রিপারেশন যদি তোমার এই সময়ের মধ্যে গুছানো হয়ে যায়, তাইলে পরে তুমি যে 1 থেকে 1.5 মাস সময় পাবা, এই সময়ে তোমার কাজ হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া, ডেমো এক্সাম,
হ্যাঁ, তুমি 80 থেকে 100টা এক্সাম বাসায় বসে দিবা বা কোচিংয়ে গিয়ে দিবা, যত বেশি এক্সাম দিবা তত বেশি তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবা, এবং তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষার দিন পরীক্ষার হলে বসে তোমার কাছে আর ভয় লাগবে না, তোমার কোনো ভয় থাকবে না, তুমি টাইমটা ইজিলি ম্যানেজমেন্ট করতে পারবা এবং তোমার জন্য পরীক্ষাটা সহজ হয়ে যাবে। প্রচুর এক্সাম দিতে হবে তোমাকে এই লাস্ট টাইমে এসে, এবং লাস্ট টাইমে এসে আরও একটা বড় ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে তোমাকে রিভিশন দিতে হবে। এইটার ভাই কোনো বিকল্প নাই, তোমাকে এই রিভিশনটা 5 থেকে 6 বার একদম পূর্ণাঙ্গ রিভিশন শেষ করতে হবে লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে। রিভিশন দিবা, এক্সাম দিবা এবং প্রচুর পরিমাণ ভার্সিটি কত আগে থেকেই প্রিপারেশন নিবা, ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা। এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংক আছে এই এ ইউনিটের কোশ্চেন ব্যাংক তুমি ডেইলি সলভ করবা। লাস্ট 1 থেকে 1.5 মাস তোমার কাজ হচ্ছে ডেইলি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। একটা মডেল টেস্ট যে দিবা, তুমি বাসায় বসে যখন মডেল টেস্ট দিবা তোমার টার্গেট থাকবে ঢাবির লাস্ট 10 বছর 15 বছরের যে প্রশ্ন ব্যাংকের মধ্যে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার একটা করে এক্সাম দিয়ে দেওয়া। সো এইভাবে তুমি তোমার পড়াশোনাটা আজকে থেকে স্টার্ট করবা, যে আজকে থেকে তুমি তোমার একদম ফুল প্রিপারেশন শুরু করবা। সেটা তুমি কোচিংয়ের সাথে শুরু করতে পারো, অনলাইন ভাইয়াদের কাছে পড়ে শুরু করতে পারো, ইউটিউব থেকে ক্লাস দেখে শুরু করতে পারো, অথবা বাসায় বসে একা একাও শুরু করতে পারো। যাই করো না কেন তোমার এই প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ সময়, অ্যাডমিশন টেস্টের সেন্সিটিভ সময়। এই সময়গুলো তুমি ফিরে পাবা না, তোমার লাইফে একবারই আসবে এই সময়টা, অনেক সময় পরবর্তীতে পাবা বাট এই সময়টা আর পাবা না। সো আজকে থেকে প্রিপারেশন শুরু করবা, আগামী 3 থেকে 4 মাস তুমি যেন তোমার পুরো প্রিপারেশন গুছাই ফেলতে পারো, 1 থেকে 1.5 মাসে যেন তুমি নিজেকে একেবারে রেডি করে ফেলতে পারো, এবং লাস্ট টাইমে তুমি যেন ঢাবি এ ইউনিটের পরীক্ষা দিয়ে এ ইউনিটে তোমার একটা সিটকে নিজের করে নিতে পারো। এটা হচ্ছে তোমার রোডম্যাপ হওয়া উচিত এইভাবে। কনক ভাই, হ্যাঁ বলো। তো এটা হচ্ছে তাদের পড়াশোনার রোডম্যাপ হওয়া উচিত, কি বলেন? এইভাবে শুরু করা উচিত না? যা বলছো মানে পুরোপুরি পারফেক্ট আছে। হ্যাঁ ঠিক আছে, আমি কিছু অ্যাড করবো না, তুমি যা বলছো না পারফেক্ট বলছো আর কি। ডেইলি টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার ভাই, এখানে তাদের অনেক প্রশ্ন থাকে যে আসলে আমি যে ভাই পড়বো আমার রুটিনটা কেমন হওয়া উচিত। এখন ভাই ব্যক্তিগত রুটিন তো এক একজনের এক এক রকম, এটা তো তোমার কেউ ফিক্সড করে দিতে পারবে না। কারণ আমি ঘুম থেকে উঠি ধরো সকাল 6টায়, তুমি ঘুম থেকে উঠতেছো 8টায়, আমি পড়তে পারি সকালবেলা, আমার ভালো লাগে, আমার মাথায় পড়া ঢুকে, আর তোমার পড়া ঢুকতেছে রাতের বেলা। সো তোমার টাইমের সাথে আমার টাইম কখনোই ম্যাচ করবে না। সো একজনের রুটিন কখনোই আরেকজন করে দিতে পারে না, নিজের টাইমটা নিজের মতো করে ম্যানেজ করতে হয়। বা এই ক্ষেত্রে আমার কি মনে হয় 24 ঘন্টায় দিন হয় না, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে তাকে তো আগে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য তার 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে, একদম রিল্যাক্স ঘুমের জন্য 8 ঘন্টা দরকার আমার মনে হয়। এবং সে তো বিভিন্ন জায়গায় কোচিং করবে, অনলাইনে করুক অফলাইনে করুক, বাসা থেকে আসবে যাবে 2-2.5 ঘন্টা কোচিংয়ে একটা ক্লাস হবে। সো এই 4 ঘন্টা আমি মনে করি তার ক্লাসে যা থাকা উচিত, আর বাকি 4 ঘন্টা হচ্ছে ভাই তার আদার্স অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া ঘুম রিল্যাক্স বা হচ্ছে একটু হাঁটাচলা বন্ধুদের সাথে। হ্যাঁ, আর বাকি যে 8 ঘন্টা সময় থাকে, মানে এই 24 ঘন্টার মধ্যে বাকি যে 8 ঘন্টা টাইম থাকে, এইটা হচ্ছে ভাই টোটাল ব্যক্তিগত পড়াশোনা বা স্টাডি করা উচিত। এইভাবে যদি সে ভাই একজন টাইম ভাগ করে নেয়, যে তুমি যদি এইভাবে টাইম ভাগ করে নিতে পারো যে 24 ঘন্টা টাইমকে আমি কীভাবে ইউটিলাইজ করব, আমি 8 ঘন্টা ঘুমাবো, 4 ঘন্টা ক্লাস করব, 4 ঘন্টা আমার আদার্স ওয়ার্ক, গোসল খাওয়া দাওয়া নামাজ বা রিল্যাক্স করার জন্য রেস্ট নেওয়ার জন্য, বাকি 8 ঘন্টা তুমি পড়াশোনা করবে। এখন এই 8 ঘন্টা তুমি তোমার মতো করে সাজাই নিবা, তুমি সকালে 4 ঘন্টা পড়ো, রাতে 4 ঘন্টা পড়ো, দুপুরে 2 ঘন্টা পড়ো, তুমি তোমার মতো করে ভাগ করে যেই টাইমটা তোমার জন্য কমফোর্ট জোন ওই টাইমে তুমি তোমার পড়াশোনাটা করবা। সো এইভাবে তুমি ডেইলি টাইম ম্যানেজমেন্ট করলে তোমার জন্য অনেক গুছানো। এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমরা কখনোই কিন্তু ঠিক আছে মানে যে যেই ধর্মেই থাকো না কেন, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, মুসলিম হলে মুসলিম, তোমার ধর্মের অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই এটা করবা। আর এটা এমন না যে আমি এ জিন্দিগি না মিলে কি দোবারা একদম বাংলা মুভির হিরো হয়ে গেছি গিয়ে আমি ফাড়ালাম পইরা মানে দিনের মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা পড়বো, 2 ঘন্টা ঘুমাবো, এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করার প্রয়োজন নেই। পরে হবে কি তুমি মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাবা। ঠিক আছে, একদিন ভাই 16 ঘন্টা পড়া পরে 3 দিন হ্যাঁ ঘুমানো, এইগুলা করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, মেইনটেইন করে 8 ঘন্টা পড়ো এনাফ, 8 ঘন্টা রেগুলারিটি মেইনটেইন করে পড়ো। আচ্ছা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, তো আমরা না আর বেশি না করি। স্টাডি প্ল্যান ফর এ ডে এটা মোটামুটি এখানে বলে ফেলছি, কীভাবে পড়তে হবে এখানে আর কথা বলবো না আমরা। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের এই স্লাইডে চলে আসি। তো আমার একটা ছোটোখাটো একটা কোর্স আছে প্রতি বছরই, এটা আমি ছাড়ি। এটা হচ্ছে ফিজিক্সের আর একটা হচ্ছে কিসের বলতো ভাইয়া, ম্যাথের। এই 2টা সাবজেক্ট আমি পড়াই আর কি। এবং আমার সাথে এই বছর বাজিত যুক্ত হয়ে গেছে, ও আমার ছোটো ভাই এবং এক্স স্টুডেন্ট। তো ও আমার চেয়ে ভালো পড়ায়, ঠিক আছে, মানে এক্সপ্লেন করার ক্ষেত্রে আমার চেয়ে ভালো পড়ায় আর কি। তো আমি এই কোর্সে কী কী থাকবে খেয়াল করো, আমরা সবাই এমসিকিউগুলো পড়ি কিন্তু আলাদা করে কিন্তু রিটেন প্রিপারেশনটা কিন্তু আমরা নেই না। তো আমার কোর্সে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটা,
যে আমার ক্লাসে অবশ্যই 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 কী করা হবে বলো তো, রিটেন প্র্যাকটিস আমি নিজে হাতে ধরে ধরে আমি প্রত্যেকটা অধ্যায়ের ভেক্টর, নিউটনের বলবিদ্যা, পর্যায়বৃত্ত গতি, কাজ ক্ষমতা শক্তি, সরলরেখা, ম্যাট্রিক্স, কণিক, স্থিতিবিদ্যা প্রত্যেকটার সেটা আমরা করে দিব আর কি, ঠিক আছে। আর এখানে এক্সাম থাকতেছে, প্রবলেম সলভ ক্লাস থাকবে, জুমেও 2-1টা ক্লাস আমি নিব আর কি, ঠিক আছে। হাতে ব্যাপার কি ভাই, আমরা এখানে এই বছর তাদের জন্য কিউএনএ সার্ভিস রাখছি, হ্যাঁ, কোশ্চেন অ্যানসার সার্ভিস। আচ্ছা 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 আচ্ছা, তুমি আমাদের সাথে তাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো শেয়ার করতে পারবে তোমরা, তোমাদের প্রবলেম। এটা আমি কিন্তু রাখতে চাই নাই, ও অ্যাড করছে আর কি। আমি রাখছি যে তোমাদের হচ্ছে প্রশ্ন, যত প্রশ্ন থাকুক সব প্রশ্নেরই আমরা উত্তর দিব। তোমাদের জন্য আমরা কিউএনএ সার্ভিসটা রাখছি। তো সো তোমাদের বাসায় বসে থেকে তখন প্রিপারেশন নিবা অনলাইনে, সেই ক্ষেত্রেও তোমার যে প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর আমরা দিতে যে কোনো সময় প্রস্তুত আছি। একেবারে 24 ঘন্টা তোমার জন্য ওপেন আছি, তোমার জন্য তোমার যে কোনো সমস্যা যে কোনো সময় সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে শর্টকাট টেকনিক, যেটা এটা আল্লাহর রহমতে তোমাদের কনক ভাই আছে একেবারে পানি পানি করে দেওয়ার জন্য। শর্টকাট মানে হচ্ছে কনক শ্রাবণ ভাই একেবারে পানি পানি সবকিছু ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই হচ্ছে, আর কোর্স ফি ডিটেইলস সবকিছু আমাদের পেজে তোমরা পেয়ে যাবে ভাই। তারা তো বাসায় বসে প্রিপারেশন নেবে, হ্যাঁ হ্যাঁ, বাট তারা তো আমাদের সাথে অনলাইনে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে আমরা অফলাইনে বই দিব না? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ এটা দিয়ে দিব আমি আর কি। 5টা বই দিচ্ছি তোমার, মানে আমার লেখা ম্যাথ ডায়েরি, ফিজিক্স ডায়েরি এবং প্রশ্ন ব্যাংক সহ মোট 5টা বই তুমি পাচ্ছ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2টা কনসেপ্ট বুক এবং 2টা প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি কয়েকটা প্রশ্ন ব্যাংক, ম্যাথ এবং ফিজিক্সে 5টা বই তোমার বাসায় চলে যাবে। সো আমাদের উদ্যম 4.0 কোর্সে তোমরা পাচ্ছ হচ্ছে ফিজিক্সের, ম্যাথের 30টারও অধিক ক্লাস, 20টারও অধিক এক্সাম দিতে পারতেছো একেবারে। না, ফিজিক্সের 30টা, ম্যাথের 30টা, হ্যাঁ মোট 60টা প্লাস ক্লাস। এবং আমরা তো ভাই ম্যারাথন ক্লাস নিবই হ্যাঁ, সবকিছু সলভ করে দেওয়ার জন্য। আমরা কথা দিচ্ছি তোমাকে 30টা ক্লাস নিও, বাট তুমি ক্লাসের সংখ্যা আরো অনেক বেশি বাবা, এটা তোমাকে বলতে হবে না। কনক শ্রাবণ ভাইয়ের ওপেন প্লেলিস্ট যেটা আছে ইউটিউবে, সেখানেই অসংখ্য ক্লাস আছে। সো তোমার জন্য ক্লাস যত প্রয়োজন ততটুকুই তোমাকে আমরা ক্লাস দিব। তো মিনিমাম রেঞ্জটা তোমাকে জানালাম যে 30টার মতো তোমাকে ক্লাস দিচ্ছি, 20টা পরীক্ষা পাচ্ছ, তারপরে কিউএনএ সার্ভিস তো পাচ্ছই, ক্লাস শেষে ক্লাসের পিডিএফ পাইতেছো এবং তোমার বাসায় এই 5টা বই চলে যাচ্ছে। তো সবকিছুর পরে ভাই কোর্স ফিটা ওদের জন্য কত দেওয়া যায়? কোর্স ফিটা তো মানে আবার একটা ডিসকাউন্ট রাখছি আমরা, 3000 টাকা ধরছিলাম আর কি, আর বাড়িতে বললো বেশি হয়ে যায় আর কি। তো ঠিক আছে, তো ডিসকাউন্টের পরে 2000 টাকা রাখা হয়েছে ইনক্লুডিং বুক। বাট এই বুকটা কিন্তু তুমি সর্বোচ্চ আর 7 দিন মানে ডিসকাউন্ট আমাদের আছে এর মধ্যেই। এরপরে যদি তুমি চাও ওই কোর্স প্রাইস সেম থাকবে, বই আলাদা কিনে নিতে হবে আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, আর বড় না করি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। বলে দিলাম লাস্ট যে আমাদের বই সহ কোর্স ফি হচ্ছে 2000 টাকা। তো তোমরা যদি কোর্সে এনরোল করতে চাও তোমরা পেজে একটা মেসেজ দাও, অথবা এই যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে তুমি একটা মেসেজ দিলেই হবে। আগের সাইডে ফোন নাম্বারটা ছিল, বা ফোন নাম্বারটা লিখে দিচ্ছি 017790322237। এই নাম্বারে একটা ফোন দিবা, অথবা পেজের ভিক্টোরি ব্যাটেল বাই কনক শ্রাবণ পেজে একটা মেসেজ দিবা, মেসেজ দিলেই তোমাকে ভর্তি করে নিব। ওকে, আচ্ছা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।